হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডু হাব। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমাদের যে সিরিজ সিটেটের তো সিটেটের সিরিজ চলছে আমাদের কোশ্চেন অ্যান্সার, এবং তার সাথে সাথে আমাদের টপিককে কভার করানো, যে কোশ্চেনের সাথে যে এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনের যে টপিক, মানে সেই এক্সপ্লেনেশনের সাথে যেটা আমরা টপিকটাকেও কভার করে নিচ্ছি। যারা তোমরা রোজ ক্লাস করছো তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিভাবে সেটাকে কভার করানো হচ্ছে। ক্লিয়ার? সো আজকে আমাদের 2019-এর যে পেপার 2 এর যে সেটা হচ্ছে কি, পেপার 2 এর পার্ট 3, অর্থাৎ 21 থেকে 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে। এর আগের যেগুলো তোমরা যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই চেক করতে পারো। ক্লিয়ার? সো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন প্রথম কি বলছে, যে হুইচ অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সট্রিনসিক মোটিভেশন, অর্থাৎ এক্সট্রিনসিক মোটিভেশনের এক্সাম্পল এদের মধ্যে কোনটি হয়? আই এনজয় ডুইং মাই হোমওয়ার্ক বিকজ ইট ইজ সো মাচ ফান। আই লার্ন সো মাচ when I do my homework. Doing homework makes my understand my concept better. আর 4 নাম্বার বলছে আই কমপ্লিট মাই হোমওয়ার্ক বিকজ দ্য টিচার গিভ আস মার্কস ফর ইচ অ্যাসাইনমেন্ট। এখানে বলছে বহির্মুখী যে প্রেরণা বা এক্সটেন্সিভ মোটিভেশন, সেটার উদাহরণ প্রপার কোনটা হবে? যাদের বাংলা, যাদের জন্য বাংলা সুবিধা তারা তোমরা বাংলাটা দেখে নেবে, কারণ ইংলিশের সমস্যার জন্য আমি ইংলিশটাকে এইভাবে পড়ে দিচ্ছি। ক্লিয়ার? সো এর অ্যান্সার যদি আমরা দেখে নিই তো অবশ্যই I complete my homework because the teacher give us marks for each assignment. দেখো, মোটিভেশন দুই ধরনের, একটা আমাদের ইন্ট্রিনসিক মোটিভেশন আর একটা আমাদের এক্সট্রিনসিক মোটিভেশন। দেখো, এই যে অপশনগুলো ছিল এগুলো টোটাল পড়ে কিসের? আই ডু এনজয় মাই হোমওয়ার্ক, এটা ইন্ট্রিনসিক মোটিভেশন পড়ছে। যে ইন্ট্রিনসিক মোটিভেশন মিন্স তুমি তোমার দিক থেকে মোটিভেট হচ্ছ, তুমি তোমার কথা মনে করি বা তুমি তোমার দিক থেকেই হচ্ছ। এক্সট্রিনসিক মোটিভেশন মিন্স যখন তোমাকে বাইরে থেকে কোনো রিওয়ার্ড দেওয়া হচ্ছে, তার ফলে তুমি কাজটাকে করতে মোটিভেট হচ্ছ। আমরা একটু দেখে নিব যে ইন্ট্রিনসিক মোটিভেশন মোটিভেটেড বাই পার্সোনাল ডিজায়ার্স, যে তুমি তোমার নিজে থেকেই মনে করছো কি হ্যাঁ আমি এই কাজটা করলে আমি আন্ডারস্ট্যান্ড করব, বা এই কাজটি করলে বা এই পড়াশোনাটা করলে আমি সিটেট কোয়ালিফাই করতে পারবো, বা স্কুলে সাই কোয়ালিফাই করতে পারবো, বা বিটেট কোয়ালিফাই করতে পারবো। এটা হচ্ছে ইনসেন্টিভ, যেটা হচ্ছে সেলফ। হ্যালো, ইট ইজ ইন্টারেস্টিং অর এনজয়েবল, এটা তুমি মনে করছো। ফর সলভিং এ ওয়ার্ড পাজল বিকজ ইউ ফাইন্ড ফান অ্যান্ড এক্সিস্টিং ইন্ট্রিনসিক মোটিভেশন। কেন? মনে করো তুমি গেম খেলছো, গেম খেলে তুমি কি ক্যান্ডি ক্রাশ বা যে কোনো গেম খেলছো, গেম খেলার ফলে তুমি রিওয়ার্ড পাচ্ছ, যাই পাচ্ছ, ইট ইজ ইন্ট্রিনসিক মোটিভেশন। এক্সট্রিনসিক মোটিভেশন দ্যাট মিনস তুমি যখন বাইরের কোনো রিওয়ার্ডের দরুন তুমি মোটিভেটেড হবে, তো সেটাকে বলা হচ্ছে এক্সট্রিনসিক বা রিওয়ার্ড পাওয়ার। মোটিভেটেড বাই পসিবল রিওয়ার্ডস, যেরকম পার্টিসিপেটিং ইন এ স্পোর্ট উইন অ্যাওয়ার্ডস, ইটস এন এক্সট্রিনসিক মোটিভেশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা দেখে নিব। ইন এ প্রাইমারি ক্লাসরুম এ টিচার শুড, একটা প্রাইমারি ক্লাসরুমে একজনকে টিচারকে কি করা উচিত? গিভ অনলি এক্সাম্পল দেওয়া উচিত, শুধুমাত্র গিভ অনলি নন এক্সাম্পল দেওয়া উচিত নয়, কি বোথ এক্সাম্পলস এন্ড নন এক্সাম্পলস। হ্যালো, নাকি নট গিভ এনি এক্সাম্পলস এন্ড নন এক্সাম্পলস, নাকি এক্সাম্পল দেওয়া উচিত এবং কোনোটি দেওয়া উচিত? কি হবে? শুধুমাত্র উদাহরণ দেওয়া, ও উদাহরণ মানে উদাহরণ দিবে না, উদাহরণ এবং নন উদাহরণ উভয় দিবে, কোনো উদাহরণ দিবে না। তাহলে কি হবে অ্যান্সার? আমরা অবশ্যই যাব বোথ দিবে, এক্সাম্পল এবং নন এক্সাম্পল দুটোই দিবে। ক্লিয়ার? ক্লিয়ার। দেখো, 23 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্ট্র্যাটেজিস উড প্রমোট মিনিং মেকিং এডুকেশন ইন হার চিলড্রেন, অর্থাৎ কোন স্ট্র্যাটেজিটি কি করে মিনিং মেকিং মানে অর্থ তৈরির করতে শিশুদেরকে সাহায্য করবে? এক্সপ্লোরেশন এন্ড ডিসকাশন, ট্রান্সফরমেশন অফ ইনফরমেশন ইউজিং পুনিটিভ মেজার্স এন্ড ইউনিফর্ম এন্ড স্ট্যান্ডার্ডাইজড টেস্টিং, এদের মধ্যে কোনটি? বাংলা দেওয়া আছে। ক্লিয়ার? এখানে যদি আমরা অ্যান্সার দেখে নিই, অবশ্যই এক্সপ্লোরেশন এবং ডিসকাশন আমাকে কি করে মিনিং মেকিং করতে, আর এই মিনিং মেকিং মানে আমি কনস্ট্রাকটিভিজম। যদি তুমি দেখো কনস্ট্রাকটিভিজম
সাহায্যে বা কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচের সাহায্যে আমরা কোনো এডুকেশনকে মেকিং এডুকেশনের কথাই বলা হয় যে কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচে, যে তুমি এডুকেশন গ্রহণ করছো সেটা যেন আন্ডারস্ট্যান্ডেবল এবং মিনিং মেকিং হয় থাকে। ক্লিয়ার? এবার আমরা নেক্সট দেখছি যে মিনিং মেকিং এডুকেশনটাকে, যে মিনিং মেকিং ইজ এ প্রসেস অফ ইন্টারপ্রেটিং ইভেন্টস, অর্থাৎ যে কোনো ঘটনাকে তুমি ভালোভাবে দেখছো, সিচুয়েশনটাকে বুঝছো, অবজেক্ট সামনাসামনি দেখে, এবং ডিসকারেজেস ইউজিং প্রিভিয়াস নলেজ এন্ড এক্সপেরিয়েন্স, এবং পূর্ববর্তী অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তুমি নতুন নলেজের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছো। ইট ইজ অলসো লার্নিং ইজ এ মিনিং মেকিং, অর্থাৎ এর মাধ্যমে তুমি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছো বিষয়বস্তুটি কি বা কি দেওয়া আছে। আর এই প্রসেসে যখন হবে তখন কি থাকবে? স্টুডেন্ট অ্যাক্টিভলি এঙ্গেজ থাকবে। এর যদি আমরা কয়েকটা স্ট্র্যাটেজি দেখি মিনিং মেকিং এডুকেশনের, অ্যাক্টিভলি এঙ্গেজমেন্ট থেকে আমরা ইনকোয়ারি বেসড অ্যাপ্রোচের মাধ্যমে তুমি শিখছো, কিউরিওসিটি এবং ক্রিটিক্যাল থিঙ্কিং তোমার ডেভেলপ হচ্ছে, হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস তুমি করতে পারছো, অনুমান ঠিকঠাক ভাবে করতে পারছো, রিলেটিং কজ এফেক্ট এবং রিলেশনশিপটাকে তুমি বুঝতে পারছো, ব্রেনস্টর্মিং আইডিয়া। এটা দেখো, এক্সপ্লোরেশনটা কি বলা হচ্ছে যে দ্যাট act of ডিসকভারিং, কোনো কিছু খোঁজা, ইনভেস্টিগেটিং করা, এক্সামিনিং সামথিং টু গেইন নলেজ অর আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ যখন তুমি ডিসকভারের মাধ্যম দিয়ে, ইনভেস্টিগেশনের মাধ্যম দিয়ে, এক্সামিনের মাধ্যমে দিয়ে তুমি নলেজ গ্রহণ করার চেষ্টা করছো, ইট ইজ এক্সপ্লোর করছো তুমি বিষয়টাকে। ডিসকাশন অর্থাৎ কনভারসেশন অফ এক্সচেঞ্জ আইডিয়াস হোয়ার ডিফারেন্ট ভিউ পয়েন্টস শেয়ার্ড এন্ড অ্যানালাইজ। যেরকম সেমিনার হয় না, সেমিনার বা কোনো ডিসকাশন সভা চলছে, সেখানে তুমি তোমার যে নলেজ সম্পর্কে আইডিয়া সেটা তুমি বলছো, সেও বলছে, ইট ইজ ডিসকাশন, এবং ডিসকাশনের মাধ্যমে তুমি মিনিং মেকিং এডুকেশন করার চেষ্টা করো বা করা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, এখানে বাংলা আছে তোমরা দেখে নিবে। হ্যালো, এবার বলা হচ্ছে চিলড্রেন এরর্স এন্ড মিসকনসেপশন। এটা কি? মানে চিলড্রেনরা সাধারণত ভুল করে এবং মিসকনসেপশন করে, এটা কি? আর সিগনিফিকেন্ট স্টেপ ইন টিচিং লার্নিং প্রসেস, শিক্ষণ প্রক্রিয়া একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি বা ধাপ যাই বলো তুমি। আর হিন্ডারেন্স এন্ড অবস্টেকেল টু আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নিং প্রসেস, মানে এটা একটা প্রতিবন্ধকতা এবং বাধা করে। এরর্স এবং মিসকনসেপশন শুড বি ইগনোরড ইন টিচিং লার্নিং প্রসেস, এটাকে ইগনোর করা দরকার টিচিং লার্নিং প্রসেসে। সিগনিফাই দ্যাট চিলড্রেন ক্যাপাবিলিটিস আর ফার ইনফিরিয়র দেন দ্যাট অফ অ্যাডাল্টস। এটা কি হয় বলতো? এটা বাচ্চাদের তুলনায়, মানে আর কি নর্মালি ভাবে বলছে, সিগনিফাইং দ্যাট চিলড্রেন ক্যাপাবিলিটিস ক্ষেত্রে, আর ইনফিরিয়র দ্যাট এন্ড ফর দ্যাট অফ অ্যাডাল্টস এর ক্ষেত্রে। ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট এবং প্রাপ্তবয়স্কদের থেকে অনেক কি নিকৃষ্ট, এটা বলা হচ্ছে। এটা দিয়েছে, এটা অ্যান্সার অবশ্যই সিগনিফিক্যান্ট স্টপ। দেখো, একটা জিনিস লার্নিং এর থিওরি পড়োনি তোমরা? পেভলোভের যে থিওরি ছিল সেটা হচ্ছে কি ছিল? আমার ট্রায়াল এবং এরর প্রসেস। মানে ভুল করছো, তুমি শিখছো, ভুল করা এবং শেখা, মিসকনসেপ্ট, এটা একটা টিচিং লার্নিং এর একটা গুরুত্বপূর্ণ স্টেপ, এটা সিগনিফিক্যান্ট স্টেপ। এটা একটা ক্লিয়ার, এটা একটা সিগনিফিক্যান্ট স্টেপ আমার গুড লার্নিং এর বা টিচিং লার্নিং প্রসেসের। হলো, তাই এটা আমার এরর এবং মিসকনসেপশন দরকার। ইন কনস্ট্রাকটিভিস্ট ফ্রেম চাইল্ড ইজ ভিউড এস, মানে কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচ বা কনস্ট্রাকটিভিজম সাইকোলজি বা অ্যাপ্রোচ অনুযায়ী চাইল্ডকে কি ধরা হয়? মিনিয়েচার এডাল্ট হু ইজ লেস দেন এডাল্ট ইন অল অ্যাসপেক্ট অফ সাইজ, কগনিশন এবং ইমোশন। তাবুলা রাসা, ব্ল্যাঙ্ক স্লেট হুজ লাইফ ইজ শেপড এন্টায়ারলি বাই এক্সপেরিয়েন্সেস। ব্ল্যাঙ্ক স্লেট এবং কি বলা হচ্ছে যে টোটালটা হচ্ছে কি তোমার, মানে এন্টায়ার কি বলা হচ্ছে তাকে, মানে পুরো মাথাটা মানে ব্ল্যাঙ্ক হয়ে আছে, দ্যাট মিন্স এন্টায়ারলি বাই এক্সপেরিয়েন্স, এবং সেটা কি হয়? এক্সপেরিয়েন্সের দরুন জমা হয়। নর্মালি ভাবে একটা শিশু জন্মগ্রহণ করে কিছু জানে না, তাহলে বাকি সেই এক্সপেরিয়েন্স এবং জেনে সে সমস্ত কিছু ইনফরমেশন কালেকশন করে। এ প্যাসিভ বিং বলা হচ্ছে চাইল্ডকে, হু ক্যান বি শেপড এন্ড মডেলড ইনটু এনি ফর্ম থ্রু কন্ডিশনিং এর মাধ্যম দিয়ে সে কি করে? প্যাসিভ একজন বিং বলা হচ্ছে মানুষ, মানে প্যাসিভ একজন প্রাণী, এবং সে কি বলা হচ্ছে যে কন্ডিশনিং এর মাধ্যম দিয়ে কি করে? শেপ করে বা তার নলেজ গেইন করে। এ প্রবলেম সলভার এন্ড সায়েন্টিফিক ইনভেস্টিগেটর হিসাবে ধরা হয়। ক্লিয়ার? এর মধ্যে যদি আমি অ্যান্সার দেখার চেষ্টা করি, যারা আছে বাংলা তোমরা দেখে নিও। এ প্রবলেম সলভার এন্ড সায়েন্টিফিক ইনভেস্টিগেটর হিসেবে ধরা হয়। দেখো, যদি এটা মিনিয়েচার এডাল্ট হুইস, এগুলো ন্যারো সেন্স এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমি অবশ্যই করি, তো শুধুমাত্র ওইটা করি না। তাহলে ইন কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচের ক্ষেত্রে যার মূল ধারণাই হচ্ছে কি, যে নলেজ আমরা কনস্ট্রাক্ট করি বাই সোশ্যাল ইন্টারাকশন এবং
সামনা বা দেখে সামনাসামনির মধ্য দিয়ে। তো চাইল্ডকে এদের প্রবলেম সলভার হিসেবে ধরা হয় এবং সায়েন্টিফিক ইনভেস্টিগেটর হিসেবে ধরা হয়। ক্লিয়ার? সো এর সম্পর্কে যদি তোমরা আরো কনস্ট্রাকটিভিজম সম্পর্কে দেখতে চাও পুরো ডিসকাশন, তাহলে তুমি দেখবে প্লে লিস্টে গিয়ে যে সিটেড 29 জুলাই পেপার 1 এর যে পার্ট 1, এই ভিডিওটি যেটা পার্ট 1, সেখানে কনস্ট্রাকটিভিজম সম্পর্কে পুরো আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট আমি দেখার চেষ্টা করছি কোশ্চেন 26 নাম্বার কোশ্চেন, এ টিচার রোল while ইউজিং কোঅপারেটিভ লার্নিং ইন হার ক্লাস। মানে একজন শিক্ষকের ভূমিকা কি যখন কোঅপারেটিভ লার্নিং করা হয় তার ক্লাসে। কি শিক্ষকের ভূমিকা বলছে? ইজ টু বি সাইলেন্ট স্পেকটেটর, লেট চিলড্রেন ডু হোয়াট দে ওয়ান্ট। একদম কি থাকবে? চুপ হয়ে থাকবে এবং শিশুরা যা করার তাই করুক, ওটা করতে দিতে হবে। ইজ টু লিভ দ্য ক্লাস, লেট চিলড্রেন ওয়ার্ক দেয়ার ওন। ক্লাস থেকে চলে যেতে হবে এবং শিশুরা তাদের নিজের মতোই কাজ করবে। ইজ টু বি সাপোর্টিভ এবং মনিটর অফ ইচ গ্রুপ, নাকি সাপোর্টিভ ভাবে তাদেরকে সাহায্য করবে এবং মনিটর করবে, মানে দেখবে যে কে কি করছে। ইজ টু সাপোর্ট দ্য গ্রুপ হুইচ হ্যাজ ব্রাইট অ্যান্ড ট্যালেন্টেড চিলড্রেন। সেই সমস্ত গ্রুপকেই দেখা উচিত বা সাপোর্ট করা উচিত যারা ব্রাইট স্টুডেন্ট এবং ট্যালেন্টেড বা প্রতিভাবান শিশু। ঠিক আছে? তাদের এদের মধ্যে আমার অপশন কোনটা? এর যদি আমরা অ্যান্সার দেখি তাহলে কি? ইজ টু বি সাপোর্টিভ এন্ড মনিটর অফ ইচ গ্রুপ। কারণ দেখো এখানে একজনকে কখনো গুরুত্ব দিতে পারবেন না, ক্লাস থেকে চলে যেতে পারবেন না, আর চুপচাপ সাইলেন্ট হয়ে থাকবে, স্টুডেন্টরা যা করতে চাইবেন না। দেখো যদিও আমার চাইল্ড সেন্ট্রিক এডুকেশন হয়, তারপরেও একজন টিচারের দায়িত্ব সাপোর্টিভ হওয়া এবং তাকে দেখা যে অ্যাকচুয়ালি তার করছে কি। শিশুরা নিজেদের মতোই করে করবে, নিজে থেকেই করবে, বাট এজ এ টিচার তোমাকে সাপোর্টিভ হওয়া দরকার এবং সেটা দেখা দরকার যে কি করছে। ক্লিয়ার? ঠিক আছে? কোঅপারেটিভ লার্নিং বলতে কি বোঝায়? এটা একটা ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি, মানে টিচিং স্ট্র্যাটেজি আমি বলতে পারি, হোয়ার স্টুডেন্ট ওয়ার্ক টুগেদার ইন স্মল গ্রুপস টু অ্যাচিভ এ কমন গোল। অর্থাৎ একটি কমন গোল আছে, যে গোলটাকে অ্যাচিভ করার জন্য স্টুডেন্টরা সবাই কি করছে, আলাদা আলাদাভাবে কোঅপারেটিভ ওয়ে কি করছে, তারা কাজ করছে, শিখছে। টিচার্স কি রোল? এজ এ ফ্যাসিলিটেটিং হিসাবে কাজ করে বা ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করে, ক্লিয়ারিফাইং করে তাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, মনিটরিং এর দায়িত্ব, সাপোর্টিং এর দায়িত্ব, তাদেরকে এনকারেজ করার চেষ্টা করে, এসেস করার চেষ্টা করে, মূল্যায়ন করার চেষ্টা করে। তার মানে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের ক্ষেত্রেও টিচারের দায়িত্ব আছে, বাট প্রাইমারি ভূমিকা কার থাকবে? আমার শিশু কেন্দ্রিক শিক্ষায় মানে শিশু সেকেন্ডারি ভূমিকা থাকবে, কিন্তু একে মনিটর করার দায়িত্ব কার? টিচারের। ক্লিয়ার? বাংলা দেওয়া আছে, তোমরা দেখে নিবে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 27 নাম্বার, দ্য হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ডিনোটস দ্য রিলেশনশিপ বিটুইন ডেভেলপমেন্ট এবং লার্নিং কারেক্টলি। যে এই নিচের স্টেটমেন্ট গুলো থেকে কি বোঝাচ্ছে যে শিখন এবং বিকাশের কোন স্টেটমেন্টটি সঠিক, বা মানে রিলেশনশিপ, মানে শিখন এবং বিকাশের যে রিলেশন, সেই রিলেশনের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটি সঠিক বলা হচ্ছে। ডেভেলপমেন্ট এন্ড লার্নিং আর নট রিলেটেড, মানে শিখন এবং বিকাশ কখনো সম্পর্কযুক্ত নয়। লার্নিং টেক প্লেস ইরেসপেক্টিভ অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে? রেট অফ লার্নিং ফার এক্সিডস দ্য রেট অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট এন্ড লার্নিং আর ইন্টার রিলেটেড এন্ড ইন্টারডিপেন্ডেন্ট। এটার মধ্যে কোনটি বাংলায় তোমার দেওয়া আছে? ক্লিয়ার? সো এর অ্যান্সার যদি আমরা দেখি, অবশ্যই ডেভেলপমেন্ট এন্ড লার্নিং আর ইন্টার রিলেটেড। এবং দেখো ফিজিক্যাল ডেভেলপমেন্ট তোমার কি মেন্টাল ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, আবার কিছু কিছু ডেভেলপমেন্ট আছে, ভাষার ডেভেলপমেন্ট তোমাকে মেন্টাল ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, তোমাকে থিঙ্কিং পাওয়ার বাড়াতে সাহায্য করে যদি তুমি ল্যাঙ্গুয়েজ শেখো। বুঝতে পারছো? তাহলে বিকাশ এবং এটা আন্তঃসম্পর্কিত এবং আন্তঃনির্ভর, এরা একে অপরের সাথে বিকাশ এবং শিখন সম্পর্কিত। ক্লিয়ার? এবার আমরা নেক্সট প্রশ্ন দেখব, সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু পিয়াজে specific psychological structure organize a way of making sense and experiences are called। মানে পিয়াজের মধ্যে যে একটা স্পেসিফিক সাইকোলজিক্যাল স্ট্রাকচার, সেটা কি অর্গানাইজড হয়ে থাকবে এবং মেকিং সেন্স অফ এক্সপিরিয়েন্সেস আর কল্ড কি বলা হচ্ছে এটাকে? মেন্টাল টুলস, স্কিমা, ইমেজেস, মেন্টাল ম্যাপস কি বলা হয়? মানে অর্গানাইজড অফ মেকিং সেন্স এক্সপিরিয়েন্স, মানে কোনো একটি এক্সপিরিয়েন্স আমি নিচ্ছি, কোনো একটি অভিজ্ঞতা, মানে কোনো বিষয় সম্পর্কে আমি অভিজ্ঞতা নিচ্ছি এবং সেটাকে আমি অর্গানাইজ করছি, মানে সাজাচ্ছি। এটা কি? অবশ্যই এটা তোমরা জানো, স্কিমা। স্কিমা মিন্স কোন একটি সময়ের অর্জিত তথ্য সময়ের একক সংগঠন, অর্গানাইজ। ক্লিয়ার? আমরা একটু আর দেখে নেবো স্কিমা সম্পর্কে। পিয়াজের থিওরি ফুল দেওয়া আছে, তোমরা কোশ্চেন গিয়ে দেখতে পারো, প্রিভিয়াস যে ক্লাস সেখানে দেখতে পারো।
তো এই স্কিমা শব্দটা পিয়াজে তার থিওরিতে দিয়েছে। ক্লিয়ার? স্কিমা হচ্ছে কি, চিন্তা বা আচরণের একটি প্যাটার্ন যা তথ্য বিভাগ এবং সম্পর্কগুলিকে সংগঠিত করে, যা তথ্য আছে সেগুলিকে সম্পর্কিত করে, অর্থাৎ কোন একটি অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। এবং দেখো, মানে আমি আজকে এই মুহূর্তে একটি এক্সপিরিয়েন্স বা এই বিষয় সম্পর্কে তোমরা জানলে, স্কিমার সম্পর্কে তোমরা জানলে, দুদিন পরে আরো একটু বেশি সম্পর্কে জানছো, তাহলে স্কিমার সম্পর্কে আরো একটু ভালো করে জানছো, তুমি নলেজটাকে কি করছো, এড করছো কিনা, অর্গানাইজ করছো কিনা, তাহলে এটা বলা হচ্ছে স্কিম। ঠিক আছে? এবার স্কিমা কি, স্কিমার পরে কি আসে? অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন। স্কিমা দুটো প্রক্রিয়া হয়, একটা হচ্ছে অ্যাসিমিলেশনের মাধ্যম দিয়ে, আর একটা হচ্ছে অ্যাকোমোডেশনের মাধ্যম দিয়ে। অ্যাসিমিলেশন মানে আমরা শুধু জ্ঞানকে মেলানোর চেষ্টা করি, অন্য যে প্রিভিয়াস যে আমাদের জ্ঞান আছে সেই জ্ঞানের পরিপ্রেক্ষিতে নতুন কোনো জ্ঞান আমরা মেলানোর চেষ্টা করি, এবং কি করি, শুধু মেলাই এবং এড করি, যদি মিলে যায় তাহলে এড করলাম। অ্যাকোমোডেশন, যখন পুরানো জ্ঞান আমার নতুন জ্ঞানের সঙ্গে মিলছে না, তখন আমরা একটু অ্যাপ্রোচ চেঞ্জ করে দিয়ে সেই জ্ঞানটাকে এড করি, ইট ইজ অ্যাকোমোডেশন। পিয়াজের থিওরি দেওয়া আছে, তোমরা দেখতে পারবে। ক্লিয়ার? এবার নেক্সট আমরা দেখবো কোশ্চেন 29 নম্বর। উইথ অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেনের সাজেশন, একটা লাইন দেওয়া আছে, দ্য চাইল্ড আন্ডারস্ট্যান্ডিং ক্যান বি এক্সটেন্ডেড ফার বিয়ন্ড দ্য পয়েন্ট হুইচ শি কুড হ্যাভ রিচড অ্যালোন। হুইচ কনস্ট্রাক্ট ডাজ অ্যাবভ দ্য স্টেটমেন্ট হাইলাইটেড। কি বলছে? যে দ্য চাইল্ড আন্ডারস্ট্যান্ডিং ক্যান বি এক্সটেন্ডেড, মানে শিশুর যেখানে যেটা মানে যায় আর কি, জানে সেটা, এটা এক্সটেন্ড করা যায় ফার বিয়ন্ড, মানে যেটা জানে তার থেকেও সে কি করতে পারবে, যেটা জানে তার থেকেও সে কি করতে পারবে, আরো অন্য পৌঁছাতে পারবে। পয়েন্ট, বিয়ন্ড পয়েন্ট, যেটা জানে তার থেকে আরো, হুইচ শি কুড হ্যাভ রিচড অ্যালোন, এবং সেখানে কি একা যেতে পারবে। এটাকে কি বলা হচ্ছে? একটি উপযুক্ত প্রশ্ন বা পরামর্শ দিয়ে শিশুর বোঝাপড়াকে মানে আন্ডারস্ট্যান্ডিং কে একাকী যে বিন্দুতে পৌঁছাতে পারতো তার বাইরেও প্রসারিত করা যেতে পারে। তার মানে একটা শিশুকে যে জ্ঞান আছে, যে নলেজ আছে, তার পরিপ্রেক্ষিতে যেটা বুঝতে পারছে, কিন্তু তার বাইরেও তাকে নিয়ে যেতে পারে, মানে তার বাইরেও তাকে জ্ঞান সে শিখতে পারে। এটাকে কি বলা হয়? জেডপিডি, জনক প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ইকুয়ালিব্রেশন, কনজারভেশন এবং ইন্টেলিজেন্স। অবশ্যই খুব সহজ ধারণা, তোমরা জানো জেডপিডি, জনক প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আমরা একটু দেখে নিব জেডপিডি কি। জেডপিডি কি? জেডপিডি হচ্ছে, জেডপিডি কার ধারণা? ভাইগোটস্কির। জেডপিডি হচ্ছে, মনে করো তুমি একটা কাজ, মনে করো তোমার এটা এইটুকু তুমি ধারণা জানো, মানে এটা যে কোনো ভাবে তুমি এইটুকু ধারণা জানো, হ্যাঁ, আর এই ধারণাটা তুমি জানো না, কিন্তু যে ধারণা জানো এবং যে ধারণাটা তোমার নেই তার মাঝখানে একটা ধারণা আছে, যেখানে এইটা, এই জায়গাটাকে বলা হয় জেডপিডি। কেমন? তুমি জানো না ঠিকই, বাট কি হয় বলতো, বাট হচ্ছে তোমার, তোমাকে কেউ একটু হেল্প করলে তুমি কি করতে পারছো, তুমি সেই কাজটা করতে পারছো। যেটা তুমি জানো ওটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, মানে তোমার একটা ডেভেলপমেন্ট হয়েছে, যে যেখানে তুমি সমস্যা হলে তুমি সলভ করতে পারবে নিজেই। আর যেটা তুমি জানো না ওটাকে বলা হচ্ছে বিয়ন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে? জেডপিডি হচ্ছে যে জায়গায় সমস্যা দেখা দিলে শিশুরা কোনো সাহায্য ছাড়াই, এই শিশুরা একটু সাহায্য ছাড়াই বা ইনস্ট্রাকশন দিলে বা উদাহরণ দিলে তারা কাজটা করতে পারে, ওটাকেই বলা হচ্ছে আমার জেডপিডি। আমরা যদি একটা ধরি, এই যে ভাইগোটির স্কয়ার বলি, বলছে কি ক্যান ডু অ্যালোন। ঠিক আছে? ক্যান ডু অ্যালোন, আর ক্যান ডু উইথ হেল্প, এটা হেল্পের সাহায্য করে, আর ক্যান নট ডু। তাহলে এই যে মাঝখানের ক্যান ডু হেল্প, এই যে মাঝখানের অংশটাকে বলা জেডপিডি, এটাকে বলা হচ্ছে জেডপিডি। আর এটাকে বলা হয় জেডএডি, জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, এটাকে বলা হয় জোন অফ আউট অফ রিজন বা জোন অফ আউট ডেভেলপমেন্ট, যাই বলো। ক্লিয়ার? আজকের লাস্ট কোশ্চেন, অ্যাকর্ডিং টু লেভ ভাইগোটস্কি, বেসিক মেটার্নাল ক্যাপাসিটিস আর ট্রান্সফর্ম ইনটু হায়ার কগনিটিভ প্রসেস প্রাইমারিলি। মানে ভাইগোটস্কির মতে আমাদের যে মেন্টাল ক্যাপাসিটিস মানে মানসিক যে ক্ষমতা আমাদের আর কি, হ্যাঁ, ট্রান্সফর্ম হয় হায়ার কগনিটিভ প্রসেসে। কার মাধ্যম দিয়ে? উচ্চতর জ্ঞানীতে কার মাধ্যম দিয়ে? রিওয়ার্ড এবং পানিশমেন্টের মাধ্যম দিয়ে, সোশ্যাল ইন্টারাকশন, নাকি স্টিমুলাস রেসপন্স, নাকি এডাপশন এবং অর্গানাইজেশন? ভাইগোটস্কির মতে কি? অবশ্যই সোশ্যাল ইন্টারাকশনের কথা তিনি বলেছেন। আমরা নলেজ কনস্ট্রাক্ট করি বা ক্রিয়েশন করি কার মাধ্যম দিয়ে? সোশ্যাল। এবং তার থিওরির মূল তিনটি ধারণা ছিল। সোশ্যাল ইন্টারাকশন কি কি ছিল? সোশ্যাল ইন্টারাকশন, কালচার আর ল্যাঙ্গুয়েজ। আমরা তার এই থিওরির মূল তিনটি ধারণা ছিল যে আমরা যদি লার্ন করতে চাই, কোনো কিছু শিখতে চাই, তাহলে আমাকে ইন্টারাক্ট করতে হবে সোসাইটির সাথে।
এবং সেই সোসাইটির কালচার মানে কালচারাল নর্মস ভ্যালুস এটা আমাকে কি করবে, আমাকে নলেজ কনস্ট্রাকশন করতে সাহায্য করবে। এবং ল্যাঙ্গুয়েজ, আর একটা বলছিল ল্যাঙ্গুয়েজ কি বলেছিল বলতো, ল্যাঙ্গুয়েজকে তিনি বলেছিলেন যে আমরা ভাষা, ভাইগোটস্কি এটাই বলেছে যে আমরা ভাষা শুধুমাত্র কথা বলার জন্য ব্যবহার করি না, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে কগনিশন, আমাদের যে থিঙ্কিং প্রসেস, এটাকে কন্ট্রোল করার জন্য আমরা ভাষা ব্যবহার করি। ক্লিয়ার? এটা হচ্ছে তার থিওরির ক্ষেত্রে এই তিনটা হচ্ছিল মূল ভিত্তি, সোশ্যাল ইন্টারাকশন, কালচার এবং ল্যাঙ্গুয়েজ। ভাইগোটস্কি থিওরি তোমার ফুল দেওয়া আছে, তোমরা গিয়ে ক্লাস দেখতে পারো। আজকের জন্য এটুকুই, এখানে বাংলা দেওয়া আছে, সমস্যা নেই, তোমরা দেখতে পারো। ক্লিয়ার? সো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে যদি না করে থাকো। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে তুমি শিখছো, তোমার পাশাপাশি অন্য কেউ শিখবে, এটাই সব থেকে বেশি পাওনা, আর কিচ্ছু না। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।